আমরা মনে মনে প্রথমত 3 মাস পিছিয়ে দেওয়া নির্বাচন 3 মাস পিছিয়ে দেওয়ার ইখতিয়ার জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নানা জল্পনা কল্পনা আর আশঙ্কার মধ্যেই দোরগোড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে জয় সুনিশ্চিত বলে জানিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে দলটির তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আওয়ামী লীগ কি চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে? কত আসন পাবে দলটি? বিরোধী দলই বা কারা হবে? ওই জ্বালাও পোড়াও মানুষ খুন, এটাই হচ্ছে বিএনপির একমাত্র গুণ। নির্বাচনে আসতে চায় না, নির্বাচনে আসতে তারা ভয় পায়। নির্বাচনের দিন বিএনপি আসলে কি করবে তা নিয়ে অনেক কৌতূহল আছে। নির্বাচনের দিন কি এমন কর্মসূচি দিবে যেই কর্মসূচি একেবারে খুবই সহিংস হবে? একেবারে শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রাম 2 আসনের বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও 14 দলের নেতা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। ভোটের অবস্থার উপর লক্ষ্য করে তারপরে আমরা পরবর্তী কর্মসূচি সিদ্ধান্ত করব যে কি কর্মসূচি গ্রহণ করা যায় দেশের জন্য, জনগণের জন্য। আমরা আওয়ামী লীগকে ভোট দেবো, কিন্তু দিয়ে লাভ কি? ভোট তো হয়ে যাবে, আমার ভোট হয়ে যাবে, বাড়ি যাওয়ার আগে হয়ে যাবে। ভোট দিলে কি না দিলে কি, এর ভোট দিলে কি হইব, না দিলে কি হইব? 15 বছর হইতে ভোট দিতেই নাই, কইছে ভোট কেন যাওয়ার আগে কইছে ভোট হয়ে গেছে, ভোট হয়ে গেছে। পরিস্থিতি দেখবো, যে পরিস্থিতি যা গেলে যাবো, না গেলে নাই। এর তো ভোট হবে না, এটা বিএনপি না আসলে পরে ভোট কেমনে হয়? মানুষ ভোট দেওয়ার কোনো আমোদ নাই। নির্বাচন হয়ে গেছে, আসসালামু আলাইকুম। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গোপন তথ্য পাশ করলেন সাংবাদিক মোস্তফা ফিরোজ। এদিকে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সাধারণ জনগণ। অন্যদিকে নির্বাচন নিয়ে কঠিন প্রতিবেদন প্রকাশ হয়েছে। আজকে আপনাদেরকে আমি 3টি ভিডিও প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাবো। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে চলুন দেখে আসি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক মোস্তফা ফিরোজ কি বলেছেন সেই ভিডিওটি। আন্তর্জাতিক গণমাধ্যম ডন পত্রিকা, তার সম্পাদকীয় শিরোনাম বাংলাদেশে ক্র্যাকডাউন। এখানে বলা হচ্ছে একটি নতুন সরকার নির্বাচন করতে রোববার বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে এই নির্বাচনে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে না, কারণ ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধীদের খুব কমই কাজ করতে দিয়েছে। দুঃখজনকভাবে প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের প্রশাসন, মিডিয়া এবং সুশীল সমাজের সমালোচনামূলক কণ্ঠস্বর রদ করার পাশাপাশি সমস্ত বিরোধী শক্তিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। যদিও নোবেল বিজয়ী এবং বিশ্বব্যাপী প্রশংসিত অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ব্যাড বুকে রয়েছেন, সোমবার তিনি তার টেলিকম ফার্মে শ্রম আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। 61টিরও বেশি মামলার মুখোমুখি ইউনূস সব অভিযোগ অস্বীকার করেছেন। অনেক পর্যবেক্ষক মনে করেন যে এটি দোষী সাব্যস্ত হওয়া অনেক পর্যবেক্ষক মনে করেন যে এটি দোষী সাব্যস্ত হওয়া ব্যাংকারের আগের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ফলাফল। এদিকে প্রধান বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর দমন পীড়ন নিরলসভাবে চলছে। পার্টির হাজার হাজার কর্মী ও সমর্থকদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই আত্মগোপনে রয়েছেন এই ভয়ে যে নিরাপত্তা যন্ত্র তাদের ধরিয়ে দেবে। বিএনপি নির্বাচন তদারকি করার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিল। সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে দলটি প্রতিদ্বন্দ্বিতা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জাতিসংঘের কর্মকর্তা সহ বিদেশি সরকার এবং নিরপেক্ষ পর্যবেক্ষকরা এই ক্র্যাকডাউন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের প্রশাসনে কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি এই অঞ্চলে গণতন্ত্রের জন্য বৃহত্তর হুমকির প্রতিফলন। পাকিস্তানেও একই রকমভাবে নির্বাচনী অনুশীলন সম্পর্কে বৈধতার অনুরূপ প্রশ্ন উত্থাপিত হয়েছে। ডন হলো পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক। এদিকে ভারতেও কয়েক মাসের মধ্যে নির্বাচন, সেখানেও রয়েছে গণতান্ত্রিক সংকট, কারণ বিজেপির সংখ্যাগরিষ্ঠ হিন্দুত্ববাদীরা বারবার সে দেশে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক নীতিকে আঘাত করেছে। 1990-এর দশকের শুরুতে দীর্ঘ সামরিক শাসনের অবসানের পর বাংলাদেশ গণতান্ত্রিক পথে হাঁটতে শুরু করেছিল, কিন্তু দুঃখের বিষয় কয়েক দশক ধরে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোন্দল বেড়ে যাওয়ায়
বাংলাদেশ আজ একদলীয় রাষ্ট্রে পরিণত হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। যদিও অনেক দেরি হয়ে গেছে, তবু আসন্ন নির্বাচন রক্ষা করতে শেখ হাসিনা ও তার দলকে তাদের পদ্ধতিগুলো পুনর্বিবেচনা করতে হবে, কারণ সমস্ত বিরোধী শক্তির বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ দীর্ঘমেয়াদে বাংলাদেশি গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করবে এবং সমাজে ফাটল বাড়িয়ে দেবে। দর্শক, এই হচ্ছে সংক্ষিপ্ত মতামত। তবে এর মধ্য দিয়েই বোঝা যায় যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন গণতন্ত্রের পথকে প্রশস্ত করবে না, বরং একটা একদলীয় শাসন ব্যবস্থা বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার পথেই বাংলাদেশকে ঠেলে দেবে এবং এর ফলে জনগণ অধিকার থেকে বঞ্চিত হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন নিয়ে বারবার এই প্রশ্ন উত্থাপিত হতে থাকবে, যেটি বিগত দুটি নির্বাচনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলে বারবার যে প্রশ্ন উত্থাপিত হচ্ছে সেই প্রশ্নটাই থেকে যাবে, বরং নতুন নতুন মাত্রা যুক্ত করবে। সেই কারণেই আন্তর্জাতিক মহলের পরামর্শ হচ্ছে একটি সবার অংশগ্রহণে একটি সত্যিকার অর্থের একটি সুষ্ঠু শান্তিপূর্ণ একটি নিরপেক্ষ নির্বাচন করা, তাহলেই বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরতে পারবে। নির্বাচনের দিন বিএনপি আসলে কি করবে তা নিয়ে অনেক কৌতূহল আছে। নির্বাচনের দিন কি এমন কর্মসূচি দিবে যেই কর্মসূচি একেবারে খুবই সহিংস হবে বা পরিস্থিতি নাজুক হবে? না, তেমন কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি এবং খুব সুচিন্তিতভাবে তারা কিন্তু কর্মসূচি ঠিক করছে। অর্থাৎ সরকারি দলকে কোনোভাবেই এমন কোনো সুযোগ দিতে চাচ্ছে না যাতে কোনো রকম সহিংসতা বা গোলমালের দায় বিএনপির উপর তারা চাপাতে পারে। তারপরেও শেষ মুহূর্তে কী হবে বলা যাচ্ছে না। এখানে ইতিমধ্যে এই নিয়ে খবরও এসছে। সেই খবরে কালবেলার খবরের শিরোনাম হচ্ছে নির্বাচনের দিন সংঘাত এড়ানোর বার্তা বিএনপির, আর সমকালের রিপোর্ট হচ্ছে ভোট প্রতিহত নয়, বর্জন করবে বিএনপি। দর্শক, এই শান্তিপূর্ণভাবে দেখছেন যে লিফলেট বিতরণ কর্মসূচি হচ্ছে এবং এই কর্মসূচি কিন্তু বিভিন্ন মহলে বেশ প্রশংসা পেয়েছে। ফলে অবরোধ, হরতাল এই কর্মসূচি থেকে কিন্তু বিএনপি সরে এসছে এবং সেটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে যে হরতাল অবরোধের মতন কর্মসূচির মতো প্রেক্ষাপট এখন নেই। এর ফলে মানুষের ক্ষতি হচ্ছে এবং দুর্ভোগ হচ্ছে। সেই কারণে বিএনপি কিন্তু পিছিয়ে এসছে সেই কর্মসূচি থেকে। বরং এখন তারা জনসংযোগমূলক যে কর্মসূচি দিচ্ছে তাতে বেশ সাড়া পাচ্ছে। যদিও পুলিশ বাধা দিচ্ছে, আটক করছে, বরিশালে লাঠিচার্জ করেছে, 7 জনকে আটক করেছে, এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু তারপরেও তারা যে কোনো মূল্যে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিটা এগিয়ে নিতে বদ্ধপরিকর। এখানে খবর হচ্ছে ভোটের দিন 7ই জানুয়ারি কি করবে আন্দোলনে থাকা বিএনপি। এই নিয়ে দেশ জুড়ে জল্পনা কল্পনা। নির্বাচন প্রতিহত করার মতো শক্তি দেখাবে নাকি শান্তিপূর্ণ ভোট বর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তারা? অবশ্য দলের নীতি নির্ধারক মহল জানিয়েছে নির্বাচন ঠেকাও আন্দোলনের বদলে ভোট বর্জনকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। ভোটের আগের দিন শনিবার থেকে টানা 48 ঘন্টা দেশ জুড়ে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে একতরফা নির্বাচনের প্রতি অনাস্থা জানানোর সিদ্ধান্ত রয়েছে দলটির। নাশকতা আর সহিংসতা এড়িয়ে এই কর্মসূচিও যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে সতর্ক থাকবে বিরোধী দলটি। অর্থাৎ দেশ জুড়ে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে একতরফা নির্বাচনের প্রতি অনাস্থা জানানোর সিদ্ধান্ত রয়েছে দলটির। আচ্ছা, নাশকতা আর সহিংসতা এড়িয়ে এই কর্মসূচিও যাতে শান্তিপূর্ণভাবে হয় সেদিকে সতর্ক থাকবে বিরোধী দলটি। সূত্র জানায় দেশি বিদেশিদের কাছে নির্বাচনকে ভোটারবিহীন ও প্রশ্নবিদ্ধ করাকেই এই মুহূর্তে বেশি প্রাধান্য দিচ্ছে 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি। এমনকি 7ই জানুয়ারির নির্বাচনের পর ভোটকে নিজ দলের ডামি প্রার্থী ও শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির হাস্যকর নির্বাচন আখ্যায়িত করে বাতিলের দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে তারা। দ্রুত সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সভা সমাবেশের মতো শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি সহ সমমনা দলগুলো। একই সঙ্গে নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্ব সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে আন্দোলনের ধরন কর্মসূচি চূড়ান্ত করবে তারা। বিএনপি সূত্র বলছে এই মুহূর্তে ভোটের দিনটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি। এদিন সরকার বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটাররাও যাতে কেন্দ্রে না যায় সেই বিষয়ে জনমত তৈরিকে প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি।
চলমান গণসংযোগে জনসম্পৃক্ততা বাড়াতে দলের সাবেক মন্ত্রী, এমপি ও জ্যেষ্ঠ নেতাদের এলাকায় গিয়ে গণসংযোগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, এবার ভোটারদের উপর কেন্দ্রে যাওয়ার জন্য বেশ চাপ রয়েছে। এক্ষেত্রে অনেকে বিভিন্ন কৌশলী ভূমিকা নিয়েছেন, নিজ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ভোটের পর এলাকায় ফিরবেন তারা। এটি হচ্ছে সমকালের রিপোর্ট। আর যেটি কালবেলাতে এসছে, নির্বাচনের দিন সংঘাত এড়ানোর বার্তা বিএনপির, ধৈর্য প্রদর্শনে কঠোর নির্দেশ নেতা কর্মীদের। এই খবরে বলা হচ্ছে যে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই দাবি আদায় করতে চায় বিএনপি। নমনীয় অবস্থানে থেকে ভোটারদের ভোট বর্জনের আহ্বান জানানোর প্রতি বেশি জোর দিচ্ছে দলটি। সাধারণ মানুষকে ভোট দানে নিরুৎসাহিত করতে গত 2 সপ্তাহ ধরে দেশব্যাপী প্রচার চালানো হচ্ছে। ভোটের দিন কোনো ধরনের সংঘাত সংঘর্ষে না জড়াতে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে তৃণমূল নেতা কর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএনপি মনে করে এবার কোনো প্রক্রিয়ায় কী ধরনের নির্বাচন হচ্ছে জনগণের কাছে তা একেবারেই স্পষ্ট। ফলে বিএনপির ভোট বর্জনের আহ্বানে মানুষ ব্যাপকভাবে সাড়া দেবে। এর মধ্য দিয়ে বর্তমান সরকার ও নির্বাচন প্রক্রিয়ার প্রতি চূড়ান্ত অনাস্থা প্রকাশিত হবে। দর্শক, অর্থাৎ 28 তারিখের যেই ট্র্যাকডাউন করা হয়েছে এবং তারপরে হরতাল অবরোধের কর্মসূচিকে ঘিরে বেশ নাশকতার ঘটনা ঘটেছে। ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এই ঘটনায় বিএনপি বারবার বলছে যে এটা বিশেষ এজেন্সি এই ঘটনাগুলো করে বিরোধী দলের উপর দায় চাপানো হচ্ছে। সুতরাং মানে এখন তারা যে কর্মসূচি নিচ্ছে, এমন কর্মসূচি নিচ্ছে যাতে কোনোভাবেই বিরোধী দলের উপর দায় চাপাতে না পারে এবং আন্তর্জাতিক মহলের দিকেও তারা দৃষ্টি দিচ্ছে যে তারা এই কর্মসূচি, এই ধরনের কর্মসূচিকে তারা সমর্থন করছে। অর্থাৎ যত বেশি জনসংযোগ করা যাবে, ভোটারদেরকে নিরুৎসাহিত করা যাবে, সেটাকেই একটা সাফল্য হিসেবে দেখছে বিএনপি এবং সেইভাবেই তারা আন্দোলন কর্মসূচি সাজাচ্ছে। দর্শক, শুভেচ্ছা নেবেন। ডামি ভোটার সৃষ্টিতে এখন নজর দিয়েছে সরকার। ডক্টর আব্দুল মঈন খান এই প্রথম তিনি তার বাসভবনে আনুষ্ঠানিক একটি সংবাদ সম্মেলন করেছেন প্রকাশ্যে। বহুদিন পরে, আগে আমরা দেখতাম ভার্চুয়াল সংবাদ সম্মেলন, যেটি রুহুল কবির রিজভী নিয়মিতভাবে করেন। আজকে তিনি তার বাসভবনে এই সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তার সাথে ছিলেন নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান। গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন, কিছু অভিযোগ এনেছেন। যেমন বলছেন যে এবারের সরকারের মূল লক্ষ্য জয় পরাজয় তো নির্ধারিত, ডামি ভোটার সৃষ্টি করা, অর্থাৎ একটা যে কোনোভাবেই হোক না কেন ভোটার সংখ্যা বাড়াতে হবে। এটি সরকারের চ্যালেঞ্জ এবং সেই লক্ষ্যে কাজ করছে। মঈন খান বলছেন, 7 জানুয়ারির একতরফা ও ভাগবটোয়ারার নির্বাচনকে নিয়ে দেশে বিদেশে হাস্যরস ও সমালোচনা চলছে। সরকার নিজ দায়িত্বে ও মরিয়া উদ্যোগে প্রতিদিন সেটাকে প্রহসন ও সহিংসতা নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। ডামি প্রার্থী ও ডামি দল উৎপাদন করেই ক্ষান্ত হয়নি, এখন তারা নজর দিয়েছে জোরপূর্বক ডামি ভোটার সৃষ্টিতে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এই সময় তিনি বলছেন, বৃহস্পতিবার রাতে তাদের দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে আলোচ্য বিষয় ও নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতেই তার এই সংবাদ সম্মেলন। মঈন খানের পাশে 2 নেতা ছিলেন। লিখিত বক্তব্যে মঈন খান বলছেন, বিএনপি ও 62টি গণতন্ত্র মনা রাজনৈতিক দলের পাশাপাশি তথাকথিত নির্বাচনকে একযোগে বর্জন ও প্রত্যাখ্যান করেছে দেশের সব শ্রেণী পেশার ভোটার, বিবেকবান ও সচেতন প্রত্যেকটি নাগরিক। দিশাহারা হয়ে ক্ষমতা কুক্ষিগত রাখতে বানরের পিঠা ভাগাভাগির এই ধিকৃত আয়োজনকে অবৈধ সরকারের অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে দেখাতে চাচ্ছে। তাই আওয়ামী লীগ ও রাষ্ট্রযন্ত্রের চিহ্নিত অংশ মিলে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেছে। মঈন খান বলেন, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অনুষ্ঠেয় অর্থহীন নির্বাচনে কৃত্রিম ভোটার উপস্থিতি দেখাতে জনবিচ্ছিন্ন সরকার যেভাবে সহিংসতার আশ্রয় নিয়েছে তা নৈতিকভাবে গণবিরোধী ও রাজনৈতিকভাবে শিশুসুলভ। তাদের পরিকল্পিত অপপ্রয়াসে কেবল বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না, নির্বাচনের নামে অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়টি হয়ে উঠেছে শাসক গোষ্ঠীর নির্লজ্জতা ও দেউলিয়াত্বের প্রতীক। ভোটার সংখ্যা বাড়িয়ে দেখাতে তাদের সব অপকৌশলের ফিরিস্তি আজ আন্তর্জাতিক অংশীজনদের কাছে সুস্পষ্ট, যার প্রতিফলন দেখা যাচ্ছে বিদেশি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান আরো বলেন, মিশিরাতের এমপিরা দেশ জুড়ে হুমকি দিয়ে বেড়াচ্ছেন
ভোট কেন্দ্রে না গেলে লাখ লাখ সুবিধাভোগী মানুষ তাদের আর্থিক সুবিধা হারাবেন। বর্তমানে প্রায় 1.25 কোটি মানুষ বিভিন্ন সামাজিক সুবিধা পাচ্ছেন, যা যুগের পর যুগ ধরে সরকারের অধীন একটি চলমান প্রক্রিয়া। এসব সুবিধাভোগী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ভোট কেন্দ্রে যাওয়া নিশ্চিত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় তত্ত্বাবধানে এলাকায় নির্দেশনা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে 7 জানুয়ারির ভোট না দিলে তাদের ভাতা বাতিল হয়ে যাবে। মঈন খান অভিযোগ করেন, জবরদস্তিমূলক কৌশলে অনেক জায়গায় সরকারি ভাতাভোগীদের কার্ড জব্দ শুরু করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ভোট কেন্দ্রে গিয়ে জনসম্মুখে ভোট না দিলে সুবিধাভোগী ব্যক্তিরা তাদের কার্ড আর ফেরত পাবেন না বলে বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমেও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতাভোগীদের ভোট প্রদানে বাধ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঈন খান আরও অভিযোগ করেন, সারা দেশে প্রায় 20 লাখ সরকারি চাকরিজীবীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ানোর প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে প্রশাসনের বিশাল অংশ জুড়ে হতাশার সৃষ্টি হয়েছে। সরকারি কর্মকর্তাদের ভোটাধিকার নিয়ন্ত্রণে এই অপপ্রয়াস নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে দেশে বিদেশে গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে। ভোটারদের উদ্দেশ্যে মঈন খান বলছেন, আপনারা এই অবৈধ সরকারের হুমকি ধামকি সাহসের সঙ্গে মোকাবেলা করুন। যে বা যারা আপনাকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করছেন তাদের নাম সংরক্ষণ করে রাখুন। দর্শক, এই হচ্ছে সম্ভবত ভোটের আগে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি ভোটারদের উদ্দেশ্যে বা দেশবাসীর উদ্দেশ্যে তাদের একটি বক্তব্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে সাংবাদিক মুস্তাফা ফিরোজ কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি ভোট দেওয়া নিয়ে সাধারণ জনগণ কি বলছেন সেই ভিডিওটি। আমরা আওয়ামী লীগকে ভোট দেবো, কিন্তু দিয়ে লাভ কি? ভোট তো হয়ে যাবে, আমার ভোট হয়ে যাবে, বাড়ি যাওয়ার আগে হয়ে যাবে। ভোট দিলে কি না দিলে কি? এর ভোট দিলে কি হইব, না দিলে কি হইব? 15 বছর হইতে ভোট দিতারি নাই। কইছে ভোট কেন্দ্রে যাওয়ার আগে কইছে ভোট হয়ে গেছে। পরিস্থিতি দেখবো, যে পরিস্থিতি যা গেলে যাবো, না গেলে নাই। এর তো ভোট হবে না। এটা বিএনপি না আসলে পরে ভোট কেমনে হয়? এর তাহলে একদলীয় ভোট হইতাছে। এ তো ভোট দিতে কেউ যাইতোই না। ভোট দিতে কেউ যাইতো না। আমি তো যাবোই না। এই ভোট দিয়ে কি লাভ? এর একদলীয় শাসন, এটা ভোট দিয়ে লাভ কি? ভোট দিলে কি না দিলে কি? এর ভোট দিলে কি হইব, না দিলে কি হইব? ভোট তো মনে করেন আজকে 15-16 বছর ধরে ভোটই দিতে পারি না। আমি মনে করি উনি যতই উন্নয়ন করুক, কিন্তু জনগণ তো না খেয়ে মরতেছে। আমার পেটে যদি ক্ষুধা লাগে, আমি যদি না খেতে পারি তো আমি ঘুরতে যাবো কেমনে বলেন? সে তো উন্নয়ন করছে, মানলাম, ঠিক আছে। কারণ আমার পেটে ক্ষুধা লাগবো, আমি ক্ষুধা না থাকলে আমি কেমনে যাবো? আমি হাঁটতে হইব না? আমি পেট ভরা থাকলে আমি একদিন যাইতাম এক জায়গায়, আমার ফুর্তি লাগবে, আনন্দ লাগবে, ঘুরতে যাইতাম। কারণ আমি তো না খাই রয়েছি, আমি কেমনে যাবো? ঘুরতে যাবো কেমনে? না, নির্বাচনে যাবো খেলে ভোট দিলেই কি না দিলে কি? 15 বছর হইতে ভোট দিতারি নাই। কইছে ভোট কেন্দ্রে যাওয়ার আগে কইছে ভোট হয়ে গেছে। তখন এই ভিজা বাড়ি যে নতুন করে একটা চাল খাটাইছে যে ভোট দাও। দিলি কে না দিলি কি? কষ্ট হয়ে যায়। উন্নয়ন করতে গিয়ে না খায় মারতেছে। এই যে যেমন রিক্সা বাড়াবেই না, মনে করেন সকাল 7টা বাজে বাই দিছি, মাত্র 300 টাকা কাম করছি। তো 300 টাকা কামের মধ্যে অনেক মালিকে জমা দিতে 130 টাকা, থাকবো কয়টা? তো বাকি আর কত বলতে খেয়ে ফিরবো না রাস্তায়। আমি ভাবতেছি দেশে সুষ্ঠু নির্বাচন বা হচ্ছে আবাগর যে দরিদ্রতা অসহায় মানুষের যেগুলো জিনিসের দাম বেড়ে গেছে আর কি, তরি তরকারি চাইলের দাম বেড়ে গেছে, এগুলো জানি কমায়। ভোট দিতে যাবো না কেন? ভোট দিব। সে তো কাজ খেলাপ তো অনেক করছে ভালো এর জন্য, কিন্তু এক পাশ দিয়ে আমাগর গরিব অসহায় মানুষের জন্য একটু সমস্যা রেখে দিছে। এগুলোই তরি তরকারি চাল ডাল এগুলোই, কিন্তু এগুলো যদি সে দ্বিতীয়বার আসতে পারে, যদি না জানি বাড়ে। এই যে রিক্সা নিয়ে বাড়াইছি সকাল থেকে এই পর্যন্ত 300 টাকা ভাড়া মারছি, এই টাকাতে তো আমাকে সংসার চলবে না। আর বউ বাচ্চা নিয়ে তো ঢাকা শহরে থাকা সম্ভব না। ভাইয়া দেখেন, যুদ্ধ লাগলে দুই দল যদি থাকে, মাঝখানে দেখবে একটা মজার কাহিনী হয়, কে জিততে কে হারবে। এনে তো জিতে একটা দলেই, আর যদি দিল্লির দল দাঁড়াচ্ছে সব এক দলে করা লাগে। আরে কে জেতার কি আর হাঁটার এনে কোনো মজা পাইবেন না। ভোট দিলেও হবে, না দিলেও হবে। এই সরকার আগে যেভাবে আছে এইভাবে চলছে। যে যোগ্য মূল্যে দাম বাড়ছে, আমরা ঋণই পড়ে গেছে। বাড়ি গেলে ঋণ দিতে হবে, দিলে পাওনা দাঁড়াতে ধরে ঋণ আদায় করবো।
যাইতে 800 বাবা দ্বিগুণ নেবো 3000 টাকা খরচ, তাহলে আমার যদি 8-10 হাজার টাকা যাবো, এটা আমার কে দেবো? ভোট তো দিলেও হবে, না দিলেও হবে, প্রতিপক্ষে তো লোক নাই এরকম না। যেমন আর কয়েকটা দল বাদ গেছে, এরা যে না থাকে এরা তো হবেই ভোটে, তাহলে ভোটটা দিয়ে লাভটা কি হবো? এরা তো কইবে, এরা তো প্রতিবারে কয়, প্রতিবার আমরা আওয়ামী লীগকে ভোট দেবো, কিন্তু দিয়ে লাভ কি? ভোট তো হয়ে যাবে, আমার ভোট হয়ে যাবে, বাড়ি যাওয়ার আগে হয়ে দেবো। আমাদের দেখতে খালি যতগুলো যে তোমার এটা কি দরকার স্বতন্ত্র বাড়ি, এরাও এই দল দিলের দল আছে, জাতীয় বাড়ি, জাতীয় বাড়িতে সরকার আইতে পারবো না, ওই এমনি কয়েকটা এমপি হবো, কিন্তু সরকার লোকই হবে, আওয়ামী লীগের সরকার হবে। এগুলো হলো দিলে ভোট দেবে, স্লোগান দেবে, এগুলো ওরা দোয়া কর্তব্য দিতেছে। প্রত্যাশা কি করবে? যেমন চলছে এই অবস্থায় থাকবে। এখন যেটা চাউলের দাম 80 টাকা 90 টাকা, এতে আরো বাড়তেও পারে, এরকম থাকতে পারে, এতে কমার মতো আর কোনো নাই সরকারের। কমালে এতদিন কমাইতো, নির্বাচন আগে কমাইতো, তাহলে একটু শান্তি পাইতাম। কোন দিকে শান্তি পাইতাম? আলু 15 টাকা 20 টাকা আলু, সে আলু 70-80 টাকা কেজি। এটা তো আমার জীবনে আমি এইভাবে দেখিনি বাড়াইতে। চাল 70-80 টাকা, এদের ধান উঠলো হবায়, চাউলের দাম কমছে। ঘুম থেকে উঠিয়ে শুনবেন মূল্যের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, চাউলের দাম বাড়ছে, প্রতিদিন বাড়তে আছে। কমার পরিকল্পনা আজ পর্যন্ত আমি দেখলাম না, মূল্যের দাম কমছে। একদিন কমে 3 দিন পর দেখবেন ওইটা আবার সমান বাড়তে হবে। একাই করতেছে 3 বছর, এটা তো সবাই জানে, এটা 3 বছর হাতে কেউ ভোট 3বার হাতে কেউ ভোট দিতে পারে না, কিছু না। আর এই ভোটের কোনো মানুষের তো কোনো অধিকার নাই, কেমনে কি করবো? প্রার্থী নাই, প্রার্থী একটাই, প্রতিনিধি নাই, কি নিয়ে কি করবো বুঝলেন নাই? এই জন্য যার যার মতন যাই জিভে আছে ওই থাকবে, এটা কি করবো? আর এটার কোনো আলোচনা করিও লাভ নেই, কিছু করে লাভ নেই। ভোটে উনি যাবোই, যার মন চাই তাই দিব। বিএনপি বলছেন, বিএনপি তো নাই, উনি তো বলবোই, যার যতটুকু ক্ষমতা তাই অতটুকু করবোই। এটা আমার করার কিছুই নাই। সামনে নির্বাচন দুদিন যাওয়ার পরিস্থিতি দেখবো, যে পরিস্থিতি যা গেলে যাবো, না গেলে নাই। মানুষ ভোট দেওয়ার কোনো আমোদ নাই। নির্বাচন হয়ে গেছে, আমলিগ পাস, আমরা এই ভোট দিতে যাবো না। নির্বাচন চলতেছে, সেটা অসাংবিধানিক একদলীয় নির্বাচন। এই নির্বাচন আমরা মানি না। দেশের জনগণের স্বার্থে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেন, আমরাই চাই। আজকে যে দেশে যে পরিস্থিতি চলতেছে, মানুষ ভোট দেওয়ার কোনো আমোদ ফুর্তি নাই। এটা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা বাংলাদেশের জনগণের দিকে লক্ষ্য রেখে যাতে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেন। আর এই তামছার নির্বাচন বাংলাদেশের জনগণ মানে না। আপনারা যে পরিস্থিতির সৃষ্টি করছেন, জনগণের এই ভোট অধিকার খর্ব করে আপনারা যে নির্বাচন করছেন, এই নির্বাচনের জনগণের কোনো অংশগ্রহণ নাই। যেখানেই যাই সেখানেই বলে নির্বাচন হয়ে গেছে, আমলিগ পাস। জাতীয় পার্টির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বলছিলেন জি না, আমরা বলতে চাই, জাতীয় পার্টির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেশে সুষ্ঠু নির্বাচন হইলে অংশগ্রহণ করবেন। আপনারা 300 আসনে নির্বাচন করবেন। সকালে বলেন এক কথা, বিকালে বলেন এক কথা। আমার নাম আফজাল, আমার 10টা রিক্সা থাকতো, আমি এই ঢাকা শহরে রিক্সা চালাইতেছি। পেঁয়াজের কেজি 250 টাকা, 80 টাকা কেজি চাউল, আর 800 টাকা গরুর মাংস। আমরা সুস্থ নির্বাচন চাই, এই কমিশনে আমরা নির্বাচন চাই না। আমরা নিরহ মানুষ, আমাদের কথা কেউ ভাবে না। আমাদের আমাদের যাকে খুশি তাকে দেবো। এই নির্বাচন পাশে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সুস্থ নির্বাচন এই বাংলাদেশে গ্রহণযোগ্য করো। আমরা এই নির্বাচন মানি না, আমরা এই ভোট দিতে যাবো না, আমরা এই ভোট দেবো না। আমরা সুস্থ নির্বাচন চাই। না না না, 2018-14 আমরা ভোট দিতে পারি নাই, হ্যাঁ, এবার আমরা পারবো না। আমাদের ভোট দিতে পারি না, অধিকারে আমরা ভোটের দাবি চাই। আমার নাম আলমগীর, বাড়ি বরগুনা। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে ভোট দেওয়া নিয়ে সাধারণ জনগণ কি বলেছেন তা বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন।
এখন চলুন দেখে আসি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন। নানা জল্পনা কল্পনা আর আশঙ্কার মধ্যেই তোড়গোড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে জয় সুনিশ্চিত বলে জানিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে দলটির তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আওয়ামী লীগ কি চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে? কত আসন পাবে দলটি? বিরোধী দলই বা কারা হবে? সংবাদ সম্মেলনে এমন নানা প্রশ্নের মুখোমুখি হন ওবায়দুল কাদের। জবাবে তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। বিরোধী দল কে হবে তা বলে দেবে নির্বাচনের ফলাফল। আমরা ইনশাল্লাহ নির্বাচনে বিজয়ী হব। কত আসন সেটা আমি এখন বলতে চাই না, সেটা জনগণের স্বতঃস্ফূর্ততা আছে। আমরা ভালো আসনই পাব, তবে কত এটা মির্জা ফখরুলের মতো গণক হতে চাই। বললাম তো, ইলেকশনের রেজাল্টই বিরোধী দল কে হবে এটা বলে দেবে। ইলেকশনটা হতে দেন, গ্রহণযোগ্যতা তো পাবে কিনা এটা বিদেশিরাই বলবে। বিএনপি সহ নির্বাচনে না আসা অন্যান্য দলগুলো সাধারণ মানুষের প্রতি ভোট বর্জনের আহ্বান জানিয়ে আসছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ভোট দিতে বাধা দিলে তাদেরকে প্রতিহত করা হবে। আর কিভাবে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসা হবে সেই কৌশলও গ্রহণ করেছে আওয়ামী লীগ। আমাদের কর্মীরা এবং সবসময় দেখা যায় গণতন্ত্রে কোনো নির্বাচন হলে ভোটারদের সাথে যোগাযোগ করা, ভোটারদের কেন্দ্রে আনা, এটা আমাদের টিম আছে, কর্মীদের টিম আছে, নেতা কর্মীদের। সেই টিমগুলোই সে কাজ করবে স্বতঃস্ফূর্তভাবে। অনেক ভোটার, বেশিরভাগ ভোটার স্বতঃস্ফূর্তভাবে আসবেন। যারা একটু হয়তো দেরি করছেন, বিলম্ব করছেন, তাদেরকে একটু তাড়াতাড়ি আসার জন্য হয়তো অনুরোধ করতে পারেন, সেটা আমাদের টিমগুলো আছে, তারা করবেন। বিএনপির চলমান আন্দোলনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, হরতাল হলো একটা মরিচা ধরা হাতিয়ার। এই অস্ত্র বিএনপি আগেও ব্যবহার করেছে, তাতে লাভ হয়নি, এবারও কোনো লাভ হবে না। বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে, হরতাল দিচ্ছে, তাই তাদের বিরুদ্ধে ভিসা নীতি আরোপ করা উচিত যুক্তরাষ্ট্রের। হরতাল এমনিতেই আন্দোলনে মরচে ধরা হাতিয়ার। এই মরচে ধরা হাতিয়ার বিএনপি আগেও প্রয়োগ করেছে, কোনো লাভ হয়নি। সামনে লাভ হবে এমন আশা করে। যুক্তরাষ্ট্র কোন কোন ক্ষেত্রে ভিসা নীতি প্রয়োগ হবে, নিষেধাজ্ঞা আরোপ হবে, এটা তারা স্পষ্টভাবে বলেছেন। নির্বাচনে যে বা যারাই বাধা, প্রকাশ্যে এখন বাধা দিচ্ছে বিএনপি এবং তাদের সমমনস্ক, এরা বাধা দিচ্ছে কাজে। তাদের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা আসবে না, কেন ভিসা নীতি প্রয়োগ হবে না? বিএনপি থাকলে নির্বাচনটা আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, সেটা স্বীকার করে নিয়েছেন ওবায়দুল কাদের। তবে এখনও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে জানান তিনি। নির্বাচন 3 মাস পিছিয়ে দেওয়ার ইখতিয়ার জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেন, 2014 ও 18 নির্বাচনের প্রভাবে ভোটারদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে। ভোটারদের আস্থা ফেরাতে দৃশ্যমানভাবে নির্বাচনকে স্বচ্ছ করার আহ্বান জানান সিইসি। বলেন, ভোট বর্জনের অধিকার মানুষের আছে, তবে বর্জনের নামে সহিংসতা করলে সংকট তৈরির শঙ্কা রয়েছে। আমরা মনে মনে প্রথমত 3 মাস পিছিয়ে দেওয়ার কোনো রকম এখতিয়ার নির্বাচন। ওই জ্বালাও পোড়াও মানুষ খুন, এটাই হচ্ছে বিএনপির একমাত্র গুণ। নির্বাচনে আসতে চায় না, নির্বাচনে আসতে তারা ভয় পায়। 3000-এর উপর মানুষকে তারা পুড়িয়েছে, তার মধ্যে 500 মানুষ মারা গেছে। আজকের বাংলাদেশ, এই 15 বছর আমরা সরকারি, 2008-এ নির্বাচনে আমরা জয়লাভ করেছিলাম। সেই দিন বিএনপির নেতৃত্বে 20 দলীয় ঐক্য জোট আর আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের মহাজোট। সেই নির্বাচনে শুধুমাত্র নৌকা মার্কায় বাংলাদেশ আওয়ামী লীগ 233টা সিট পেয়েছিল, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট। বাকিগুলো আমাদের যারা আমাদের ছিল সঙ্গে জোটে তারা পেয়েছিল। তারপর থেকেই বিএনপি কিন্তু আর
নির্বাচনে আসতে চায় না, নির্বাচনে আসতে তারা ভয় পায়, যার জন্য তারা সন্ত্রাস করে। এবং আপনারা জানেন যে 2014 ইলেকশন বন্ধ করার জন্য 2013 থেকে তারা অগ্নিসন্ত্রাস শুরু করে। 3000-এর উপর মানুষকে তারা পুড়িয়েছে, তার মধ্যে 500 মানুষ মারা গেছে। 3800 মতো গাড়ি, ট্রেন, রেল লাইন, বাস, লঞ্চ, সিএনজি, প্রাইভেট কার তারা পুড়িয়ে দিয়েছে। ওই জ্বালাও পোড়াও মানুষ খুন, এটাই হচ্ছে বিএনপির একমাত্র গুণ। এটাই তারা পারে, আর কিছু পারে না, মানুষকে কিছু দিতে পারে না। আমরা 96 সালে সরকার এসে বিদ্যুৎ উৎপাদন বাড়াই, প্রথম বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র করি। সেই বিদ্যুৎ কেন্দ্র করেছিলাম কিন্তু এখানে আমরা হরিপুরে 360 মেগাওয়াট, আর মেঘনাঘাটে 450 মেগাওয়াটের প্রথম বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করি বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য। এবং আওয়ামী লীগের আমলে আমরা মাত্র 1600 মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিলাম। আমরা 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে মানুষকে বিদ্যুৎ দিতে শুরু করি। 8 বছর পরে যখন নির্বাচন করে 9-এর সরকারে আসি, তখন দেখি সে বিদ্যুৎ কমে গেছে, মানুষ সামনের দিকে যায় আর বিএনপি থাকলে পিছনের দিকে যায়। মাত্র 3200 মেগাওয়াট পেয়েছিলাম, আর 2-একটা বিদ্যুৎ কেন্দ্র আমাদের সময় শুরু করা, সেগুলি থেকে পরবর্তীতে বিদ্যুৎ আসে। ঠিক সেইভাবে সাক্ষরতার হার 45% ছিল, আমরা 65.5 ভাগে উন্নীত করি। ভোটের অবস্থার উপর লক্ষ্য করে তারপরে আমরা কর্মসূচি সিদ্ধান্ত করব যে কি কর্মসূচি গ্রহণ করা যায় দেশের জন্য, জনগণের জন্য, ইসলাম এবং মানবতার কল্যাণের জন্য। আমরা বারবার বলেছি, আজকে আপনাদের মাধ্যমে বলছি, যদি আওয়ামী লীগ এই দাবি করে থাকে তাদের 70% জনগণ তাদের পক্ষে, তাহলে তারা স্বচ্ছ একটা নির্বাচন দিতে তারা ভয় পায় কেন? তাহলে এর মাধ্যমে বোঝা যায় তাদের কথাটা আসলে মুখে, আসলে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যদি 70% তাদের জনগণ পক্ষেই থাকে, তাহলে সাধারণ নির্বাচন জাতীয়ভাবে মানুষদেরকে তাদের স্বকীয়তা এবং স্বতন্ত্রতা বজায় রেখে তারা তাদের ভোট ক্ষমতা প্রয়োগ করবে, এবং তারা বিভিন্ন কিলোকাল এবং বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধতা থেকে তারা উদ্ধার পায়, এবং তামাম আন্তর্জাতিকভাবে তাদের নির্বাচনটা স্বচ্ছ হয়। কিন্তু এই কথাটা তাদের আসলে মুখে একটা স্বাভাবিক একটা আওয়াজ, কিন্তু বাস্তবতা ভিন্ন। তারা তো বলছেন যে সাধারণ নির্বাচন হচ্ছে, শান্তিপূর্ণ হচ্ছে, অংশগ্রহণমূলক হচ্ছে, এবং বিদেশি অধিকার পাবে, পাবে, গ্রহণযোগ্যতা পাবে, সবাইকে নির্বাচন। আজ পর্যন্ত আপনারাও জানেন, আমরাও জানি, আজ পর্যন্ত কোনো অপরাধী তার অপরাধ স্বীকার করে কোনোদিন করে নাই, করবেও না। আসলে বাস্তবতা হলো তাদের মুখেও দেখবেন হাসি নেই, তাদের মুখে কিন্তু কালো অধ্যায় রচিত হয়েছে। নাহলে আজকে দেখেন প্রধানমন্ত্রী সে ঘোষণা করলো ড্যামি প্রার্থীর ব্যাপারে, সেখানেও তাদের সঙ্গে নৌকা প্রার্থীদের সাথে এখন কিভাবে মারামারি এবং কিভাবে সেখানে সংঘাত চলছে। যদি আজকে নৌকা প্রতীকে এতই জনপ্রিয়তা হতো, ড্যামি প্রার্থী তাও তো আওয়ামী লীগের, তাও তো মারামারি এবং বিভিন্ন পর্যায়ে পরিবেশ এমন দূষণ এবং বিভিন্ন অশান্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এর মাধ্যমে দেখা যায় যে আসলে তাদের সম্পূর্ণই এটা একটা অযৌক্তিক, ওই গ্রামে একটা কথা আছে যে চোরের বড় গলা থাকে, এরকমই বর্তমান সরকারের চোরের বড় গলার মতোই একটা আওয়াজ। আমাদের অর্জন আলহামদুলিল্লাহ হয়েছে। যে অর্জন আমরা চাইছিলাম যে এই অবৈধ নির্বাচন এবং এই প্রহসনের নির্বাচন যেন জাতি জনগণ প্রত্যাখ্যান করে, আলহামদুলিল্লাহ আজকে সর্বত্র আপনারা লক্ষ্য করেছেন যে জনগণ কিন্তু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, এবং তারা কিন্তু সর্বত্র আজকে নির্বাচন জাতীয় চলছে, কোনো আমেজ, উদ্বেগ, উদ্দীপনা কোনো মানুষের মুখে আপনারা দেখছেন নাই। কারণ নির্বাচন
এটা একটা আমরা আগে পরে শুনতাম যে আমাদের একটা আনন্দ উল্লাসের মধ্যে একটা পর্ব ছিল, কিন্তু বর্তমানে কিন্তু কোনো জনগণের মধ্যে আপনাদের যে একটা দৌড়ঝাঁপ, আপনাদের যে একটা সুন্দর একটা মনের যে 5 বছর পর একটা জাতীয় নির্বাচনে দৌড়ঝাঁপের যে আপনাদের কার্যক্রম ছিল, সেটাও তো আমরা দেখছেন যে নাই। আশা করছি আপনারা পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।